কি হয়েছে তোমার? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আমার ভালো লাগছে না সুজাতা, আমি রিজাইন করব। এই কথা বলছো কেন তুমি? কিছুই আর অবশিষ্ট নেই, বুঝলে? মানুষ চাইছে না যে মানুষ বেঁচে থাক। কি করবে তুমি সেখানে? একজন পেশেন্টকে বাঁচায় যে ফ্লুইড, সেই ফ্লুইডে ফাঙ্গাস। জেনে শুনে সেটা দিয়ে যাচ্ছে। কোথায়? আর কোথায়? আমাদের হসপিটালে। ও, সেই জন্য বলি তোমাকে কিরকম দেখাচ্ছে। অনেকদিন ধরেই তুমি আমাকে আগে বলোনি কেন ব্যাপারটা? কি বলবো বলো? প্রথমে দেখেছিল একজন সিস্টার, সেই শুভ্রাংশুকে জানিয়েছিল। শুভ্রাংশু আমাকে এসে বলল, আমি দেখলাম গিয়ে। তারপর? তারপরটা আরো মারাত্মক। আমি সেই স্যাম্পল টেস্টে পাঠালাম। রিপোর্ট এসছে? হ্যাঁ, রিপোর্ট এসছে, যা আসার কথা ছিল, ফাঙ্গাস পজিটিভ রিপোর্ট। তার মানে তো ব্যাপারটা ভীষণ রিস্কি। সুজাতা, তুমি জানো না তাই বলছো? এই ফ্লুইড যদি একজনের শরীরে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য। সিএমও জানে? সিএমওকে সমস্ত জানিয়েছি। উনি আকারে ইঙ্গিতে যা বললেন তার মানে হলো রিপোর্টটা চেপে যেতে। কি বলছো তুমি? শুধু তাই নয়, যে স্যাম্পলটা ছিল, যে বোতলটা, সেটাও কায়দা করে আমার কাছ থেকে সরিয়ে নিলেন। তার মানে তো তুমি আর মুভ করতে পারবে না? পারবো নাই তো, আমার হাত পা বাঁধা। ইতিমধ্যে দুজন পেশেন্ট মারা গেছে, তাদের আত্মীয় স্বজন মুখের দিকে আমি তাকাতে পারছি না। এর জন্য তো তুমি দোষী না। কি বলছো দোষী না? আমি একদম ডিপার্টমেন্টাল হেড। কিন্তু তুমি তো একা লড়াই করতে পারবে না সবার সাথে। আর যদি নাও হতাম, আমি তো দেখছি একজন ডাক্তার হিসেবে আমার আমার পেশেন্ট আমার চোখের সামনে মারা যাচ্ছে। একটা অ্যান্টি ফাঙ্গাল স্টার্ট করা এত এত কস্টলি, সবাই সেটা পারে না। আমরা সেই সাপোর্টটা দিতে পারছি না। কি করবো বলো? চোখের সামনে একজনকে মরে যেতে দেখছি, আমার কোনো উপায় নেই। আমাদের নিজেদের দোষে সেটা হয়েছে, অথচ সেটা বলতেও পারবো না। কি করে আমি থাকবো সুজাতা? আমি পারছি না। আমি রিসাইন করবো। আমি আর পারছি না। কি রে, কেমন আছিস? হ্যাঁ, ভালো। ঠিক আছে। আচ্ছা বাবা, হ্যাঁ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে তো অনেক টাকা লাগে। আমার আর বেঁচে কাজ নেই। কি যাতা কথা বলছিস বলতো? যত সব অলক্ষণের কথা। মানুষ কি অসুস্থ হয় না, না তার জন্য খরচ করতে হয় না? কিন্তু সেই খরচটা তো তার সাধ্যের মধ্যে থাকা চাই। তো আমার সাধ্য নেই, এটা তোকে কে বললো? তা নয়, আমার চিকিৎসার খরচ করে তুমি তো একদম নিঃস্ব হয়ে যাবে। দেখ, আমি তোর দাদার জন্য সাধ্য মতো খরচ করেছি। এখন তোর জন্য খরচ করব না, তাকে কখনো হয় বল? তাহলে দাদা কেন করবে না? তুই যে আমার মেয়ে। কিন্তু আমি তো দাদারও বোন। দেখ, বোনের প্রতি দাদার দায়িত্বের চাইতে মেয়ের প্রতি বাবার দায়িত্ব অনেক বেশি। আমি যে তোকে পৃথিবীতে এনেছি। এক সময় কিন্তু
বাবা অবসর পায়, আর বোনের দায়িত্ব দাদাকেই নিতে হয়। কিন্তু কিছু বাবা আছে জানিস তো, তারা সারা জীবনে অবসর পায় না। তুই আমার মা মরা মেয়ে, আমি ছাড়া তোর আর কি আছে বল? আমি চাই না জানিস তো যে তোকে কেউ দুটো কথা শোনা। কেন, দাদা কি তোমাকে কিছু বলেছে? না, কে কি বলবে, কিছু বলেনি তো। আমার দিকে তাকিয়ে বলো তো বাবা। কই, তাকাও। কি বাবা, তুমি কাঁদছো? না, কাঁদছি না রে, তোর জন্য কিছু করতে পারছি এই আনন্দেই আমার চোখে জল এসে গেছে, আর কিছু না। কিন্তু বাবা, অত টাকা তুমি পাবে কোথায়? সে ঐশ্বর্য আমার আছে, সে একান্তভাবে আমার নিজের, আর তোরই সেটা প্রাপ্য, জানিস তো। তুই চিন্তা করিস না, আমি তোকে ভালো করে তুলবই। আসতে পারি? আসুন। নমস্কার, আমার নাম ডক্টর নক্ষত্র রায়, আমি স্পন্দন থেকে আসছি। নমস্কার। নমস্কার, বসুন। আমি একটা বলুন বলুন, আপনার জন্য কি করতে পারি আমি? পেডি ফ্লুইড আর ব্লাডের স্যাম্পল পাঠিয়েছিলাম টেস্টের জন্য। ফ্লুইড? ফাঙ্গাসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে টেস্ট তো হয়ে গেছে। কোনো রিপোর্ট কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। ব্যাপারটা সেটেল, তাই। সেটেলড মানে? মানে অ্যালিগেশনে কোনো মেরিট ছিল না, তাই ওখানেই শেষ হয়ে গেছে। অ্যালিগেশনের মেরিট ছিল না মানে? ফ্লুইডের মধ্যে ফাঙ্গাস পাওয়া গেছে, সেই বটল আমাদের, সেই স্যাম্পল আমাদের কাছে আছে, মেরিট নেই বলছেন কি? আমি কি মিথ্যে বলছি ডক্টর রয়? ঠিক আছে, আপনার সামনে এটা তুলে ধরছি, আপনি নিজের চোখে দেখুন। যদিও এটা কনফিডেন্সিয়াল ফাইল, তবু আপনি দেখুন। আপনার চিঠি, আমার টেস্ট রিপোর্ট, আর শেষে ডক্টর লাহিড়ী মানে আপনাদের সিএমও কি লিখেছেন। তিনি অনেক খোঁজ খবর নিয়ে জেনেছেন যে পিডি ফ্লুইডের কোনো ফাঙ্গাস ছিল না। জানো সুজাতা, আজকে নতুন করে না একটা মানুষকে চিনলাম। কাকে? নির্বাণ লাহিড়ী। তোমাদের সিএম? কেন, কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না যে ফাঙ্গাসের জন্য টেস্টে পাঠিয়েছিলাম ফ্লুইডের। রিপোর্ট বেরিয়েছে? সেটাই তো, রিপোর্ট বেরোবার আগেই ঘটিয়ে পাল্টে দিয়েছে নির্বাণ লাহিড়ী। কি বলছো কি তুমি? উনি যা করেছেন তাতে একজন নতুন নির্বাণ লাহিড়ীকে চিনতে পারলাম। অত্যন্ত একটা অসৎ ঠক লোক। কিন্তু তুমি তো ওনার খুব প্রশংসা করতে, বলতে ভীষণ সৎ, স্ট্রেট ফরওয়ার্ড, পার্সোনালিটি আছে। সবটাই মুখোশ, সমস্তটা একটা অত্যন্ত মিথ্যে লোক। এরকম মনে হলো কেন তোমার? যে কোম্পানি ফ্লুইডে সাপ্লাই করেছিল আরোগ্য, তাকে বাঁচাবার জন্য রিপোর্টটাই বদলে দিলেন। রিপোর্টে বলা হয়েছে ফাঙ্গাস ছিল না ফ্লুইডে।
কিন্তু আরোগ্যকে বাঁচিয়ে ওনার কি লাভ? আরোগ্য যাতে ব্ল্যাক লিস্টেড না হয়, ব্যাপারটা যাতে জানাজানি না হয়, তাহলে সমস্ত হসপিটালে রিজেক্ট করবে তাকে। আর ওর ব্যক্তিগত লাভ বলো তো কি? কি? এতদিন তো কাজ করলে মার্কেটিং এ, বুঝতে পারছো না? প্রচুর টাকা। তার মানে এই কটা টাকার জন্য উনি বিক্রি হয়ে যাবেন? তাই তো হচ্ছে আজকাল সুজাতা। এই পৃথিবীতে টাকা দিয়ে খুব সহজে মানুষকে কিনে নেওয়া যাচ্ছে, একেবারে কিনে নেওয়া যাচ্ছে। একদিন আমাকে বলেছিলেন যে মানুষের পতনের তো কোনো শব্দ হয় না, তাই সে জানতে পারে না। নিজের ক্ষেত্রেও সেই এক জিনিসটাই ঘটল। অবশ্য জেনেই বলেছিলেন বোধহয়। আসুন স্যার। ওই বসুন। টিকলি, হ্যাঁ, ওর ব্যাপারে আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। ও চাইল্ড পেশেন্ট হলেও ও রেনাল ফেলিওরটা অ্যাগ্রাভেট করেছে। আপনার এরকম ধারণা হলো কেন? আসলে জ্বরটা ঘুরে ফিরে আসছে, আর যেখানটা ব্যথা বলছে তো সেটা তো রেনাল অরিজিন বলেই মনে হচ্ছে। ইউরিনে কোনো ইনফেকশন আছে? সেরকম কিছু নয়, তবে মাঝে মাঝে একটু মেন্টাল ডিপ্রেশনে ভুগছে। আমি ওর সঙ্গে কথা বলেছি। মেয়েটা ওর বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর, আর ওর ইমাজিনেশনস গুলো কিরকম ডিফারেন্ট। আমাকে সেদিন বলছিল যে আচ্ছা ডাক্তার আঙ্কেল, পৃথিবীটা ঠিক কোন জায়গায়, আর মনটা শরীরের মধ্যে ঠিক কোথায় থাকে, বুকের ভেতর না মাথায়? দুঃখের কথা কি জানেন, এই অত্যধিক ইন্টেলিজেন্ট বাচ্চারা সুস্থ হয়ে বেঁচে থাকার আয়নে পৃথিবীতে আসে না। এই সত্যটা বোধহয় আমার থেকে কেউ বেশি জানে না। আমি তখন সিউড়িতে পোস্টেড। আমার অসম্ভব ব্রিলিয়েন্ট 5 বছরের ছোট্ট ছেলেটা হঠাৎ মারা গেল। মারা গেল কেন? লিউকেমিয়া। মাঝে মাঝে জ্বর হতো, ঝিমিয়েও পড়তো। আমি চাইল্ড স্পেশালিস্ট হয়েও ধরতে পারিনি, সিরিয়াসলি নিয়েও নি। যখন ধরা পড়লো তখন কিছু করার ছিল না। আমি ঘটনাটা ভুলতে চাই, বলতে পারি না। ঠিক মনে পড়ে যায়। সকলেই আমাকে ভাবে যে আমি একটু বদমেজাজি, খিটখিটে। আসলে একটা ভয় আমাকে তাড়া করে বেড়ায়, জানেন, যে ডায়াগনোসিসে কোথাও কিছু ভুল করে ফেলছি না তো, দেরি হয়ে যাচ্ছে না তো বুঝতে। তাই আমি ওই টিকলির ব্যাপারে আপনাকে বলছিলাম আর কি, যে আপনি যদি একটু। আপনি কিছু চিন্তা করবেন না টিকলির ব্যাপারে, আমি গিয়ে দেখে আসছি। ঠিক আছে, আপনি দেখলে আমার চিন্তার কোনো কারণ নেই। কি যে বলেন। ঠিক আছে, আজকে চলি। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এই তো কি তো কি মাইকেল মধুসূদন আওড়াচ্ছ নাকি? আচ্ছা, আওরাস্যটা তো ভদ্র শব্দ না ভাইটি? কেন?
মধুসূদনও বলবে, আওড়াবাবু বলবে, এ তো হতে পারে না। বলো মধুসূদন থেকে কোট করতেছেন। ও, তা অরিন্দম বিষাদে কি কহিলেন? ধর্মের কল বাতাসে নড়ে। আজকে এই পেপারের একটা খবর নিয়ে আমি খুব উত্তেজিত। উত্তেজিত? মানে ওই খবরটা তো, হ্যাঁ হ্যাঁ, ওই ইস্টবেঙ্গল মোহামেডানকে 3 গোলে হারিয়েছে, আমি জানি তো, দারুণ খেলে। ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগান ইত্যাদি প্রভৃতির খেলা নিয়ে উত্তেজনার বয়স আমার পোলাপান বয়সেই কেটে গেছে। এই উত্তেজনা ফুটবল যুদ্ধ না, জীবন যুদ্ধ। যারে বলে ধরো গিয়ে ইসে ইসে। হ্যাঁ, ইসে। আরে বাবা, নিউজটা কি সেটা বলবে তো? আর নিউজটা হচ্ছে যে কান্ট ইউ রিমেম্বার মিসেস মজুমদার? মিসেস মজুমদার, আমি একটু হিন্টস দিয়ে দিই। ওয়াইফ অফ রাঘব মজুমদার, মাদার অফ আহ্বান মজুমদার, রিলেশন উইথ আওয়ার এক্স বস রমেশ খান্না, রমেশ খান্না মাইনাস বাই রাঘব মজুমদার। ও, তুমি নন্দিতা মজুমদারের কথা বলছো? এই তো স্মৃতি খুলেছে খোকনের। আসলে ব্যাপার হচ্ছে ওই নন্দিতা মজুমদার জিতে গেছে 80 লাখ টাকার ফৌজদারি কেস উইথ জন। নন্দিতা মজুমদার বেকসুর খালাস। এই ঘটনাটাই আমার একটু উত্তেজিত করে তুলেছে আর কি। ও, তা সেনগুপ্তদা, এই বয়সে উত্তেজনাটা ঠিক হবে? মানে হিতে যদি বিপরীত হয়ে যায়? না না, এই উত্তেজনা বলতে যা বোঝাচ্ছ সে উত্তেজনা না। এটা হচ্ছে একটা, মানে আমি জিতে গেছি। তুমি জিতে গেছো? হ্যাঁ। এর সঙ্গে জিতে যাওয়ার যে কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। তুমি তো ইনভেস্টিগেশনে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুমি বামাল সমেত চেয়েছিলে নন্দিতা মজুমদারকে অ্যারেস্ট করতে, চেয়েছিলে কিনা? চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে এই নন্দিতা মজুমদার নির্দোষ। মেয়েটা বড় দুঃখী। আসলে স্বামীটা অপদার্থ। আমাদের রমেশ খান্নার ফাঁদে পড়ল, উপায় ছিল না। মেয়েটা সে আবার মা যখন, তাই আর কি একটু বিপদে পড়ে গেল আর কি। তোমার সঙ্গে যোগাযোগ আছে? আমার সঙ্গে যোগাযোগ মানে আমি ওরে একটা ফন্দি দিয়েছিলাম। ফন্দি দিয়েছিলে? হ্যাঁ। কিরকম শুনি? হ্যাঁ, সে ফন্দিটা তোমার শোনার মতো। কেন? ওইটা বড়দের এই। বড়দের ফর অ্যাডালসন। এই, তুমি আবার সেই সুযোগ বুঝে বড় ছোট আরম্ভ করো। হ্যাঁ, করো করো, থাক, জানতে লাগবে না, জানতে লাগবে না। ও সেনগুপ্তদা, নোটিশটা দেখেছো? নোটিশ? হ্যাঁ। কিসের নোটিশ? চাকরির। চাকরি? হ্যাঁ। চাকরি গেছে নাকি আমার? না না, চাকরি মানে এই করছে, যে ইন্টারভিউ। ও তাই? হ্যাঁ, এই ব্যক্তিত্ব সম্পন্ন, হ্যাঁ, শিক্ষিতা, হ্যাঁ, অফিস সুপারিনটেন্ডেন্ট চাই। ব্যক্তিত্ব সম্পন্ন, হ্যাঁ, শিক্ষিতা। বয়স কত চেয়েছি? ওই তো অ্যাবাউট 40। তার তো হয়ে গেল। কি হয়ে গেল? মৃগাঙ্ক সেনগুপ্ত, তোমার ফন্দি নাম্বার 2 স্টার্ট করে দাও। আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। আপনি ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আপনার ঘরে ফোন করেছিলাম, ফোন বেজে গেল। আমি তো রাউন্ডে ছিলাম, ওই 2জন পেশেন্টকে অ্যান্টিফাঙ্গাল স্টার্ট করা হয়েছে, সেই কারণে। ঠিক আছে, এখনো এরকম পেশেন্ট এখানে আছে নাকি? আর 2জনকে সাসপেক্ট করছি। সাসপেক্ট করছেন মানে আপনি ডেফিনেট নন? না, ডেফিনেট নয় এই কারণে, কারণ ফাঙ্গাসটা ডিটেক্টেড হওয়ার আগেই তো ফিল্ডটা স্টার্ট করা হয়েছিল। আই সি। দেখুন, এই পেশেন্টদের রিলেটিভদের এই ফাঙ্গাসের ব্যাপারটা জানাবেন না। কথা বলছেন কেন? ব্যাপারটা কনজিউমার কোর্ট পর্যন্ত গড়াতে পারে, তাতে রিস্ক আছে। গড়ালই বা কিসের রিস্ক? একটা কোম্পানির ফ্লুইডে ফাঙ্গাস, তার টেস্ট রিপোর্ট আমাদের কাছে আছে, স্যাম্পল আমাদের কাছে আছে। আমার তো মনে হয় এটা নিয়ে একটা হইচই হওয়া উচিত। ডক্টর রয়, আপনার বয়স কম, তাই আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না। কোর্ট কিভাবে যে আমাদের নেগলিজেন্স প্রমাণ করে দেবে আপনি ধরতে পারছেন না। তারপর সেই কাঠগড়ায় দাঁড়াও, কম্পেনসেশন দাও, হসপিটালের বদনাম, না না না, ওসবের মধ্যে যাবেন না। সেভ দ্য পেশেন্ট, পেশেন্টকে বাঁচাবার চেষ্টা করুন, নো ফার্দার। কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি তো একটা হবে। আমি তো টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছিলাম। তার কোনো রিপোর্ট ওরা আপনাকে পাঠিয়েছে?
না, অরিজিনাল রিপোর্টটা অফিসিয়াল চ্যানেলে পাঠাবে, একটা ডুপ্লিকেট আমাকে দিয়েছে, অর্ধ সত্য। সেটা একটা নোট সমেত আপনার কাছে আমি ফরওয়ার্ড করেছি। ও, চোখে পড়েনি, আমি পরে দেখে নেব। তবে আমার মনে হয় যে অ্যাজ সিওমও আমার মতামত তোরা জানতে চাইবেই, তখন কিন্তু আমার কমেন্টটা খুব দায়িত্ব নিয়ে আমাকে করতে হবে। দেখে দেখা যাক কি হয়।